সত্যজিৎ রায়ের সিনেমা সম্বন্ধে আমি বলেছিলাম আগে দুটো এপিসোডে। এবার তৃতীয় এপিসোডে সত্যজিৎ রায়ের সিনেমা যেটা সেটা হচ্ছে প্রথমে হচ্ছে নায়ক দিয়ে শুরু করি। আচ্ছা, নায়কে উত্তম কুমারকে নায়কে নামিয়েছে, এদিকে শর্মিলা ঠাকুর। এই হচ্ছে দুটো প্রধান চরিত্র, উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর। উত্তম কুমারের মাধ্যমে কি দেখাচ্ছে যে বিরাট বড় গ্ল্যামার, প্রতিপত্তি, খ্যাতি, এবং তাকে কেন্দ্র করে উত্তম কুমারের বিচরণ। কিন্তু উত্তম কুমারের আচরণেতে সেইটা যে প্রচণ্ডভাবে একটা কপটতা ভেতরের মধ্যে রয়েছে, এবং উত্তম কুমার যে নায়ক, উত্তম কুমার নায়ক যে ভেতর ভেতর জুড়ে পুড়ে খাক হয়ে যাচ্ছে, এটা একবার নিজের মুখেই বলল যখন শর্মিলা ঠাকুর উনি হচ্ছেন একজন সাংবাদিক। সাংবাদিক ঠিক সাংবাদিক উনি বলছেন না আমি সাংবাদিক, উনি বলছেন আমার একটা পেপার আছে, সেই পেপারটা আমি ছাপাই, সেই পেপারে আমার এই সিনেমা জগতের নায়ক সম্বন্ধে আপনার কথা অনেক শুনেছি, পড়েছি। তো সেখানে প্রথমে নায়ক বললেন কি, আমার কথা তো সবাই জানে, বউ আর বেরিয়েছে, বউ আপনার মধ্যে ছুটকো দু একজন লোক হয়তো জানে না। তখন শুনিয়ে দিলেন শর্মিলা ঠাকুর যে আপনার যে সমস্ত লেখা বেরিয়েছে সব আমার জানা, এবং উত্তম কুমারের সাথে শুনিয়েও দিলেন। তো উত্তম কুমার একটু অবাক হয়ে গেলেন যে উত্তম কুমার ভাবছে যে এর বাইরে আবার কী জানতে চাইছে। আসল কথা আমি যেটা প্রথম দিকে শুরু করেছিলাম যে মানুষটার ভেতরটা কীরকম, সে জানবার জন্যে শর্মিলা ঠাকুরের কিন্তু একই খোঁজার চেষ্টা আর কি, অনুসন্ধিৎসা। তো শর্মিলা ঠাকুর কিন্তু ওইটা খুঁজে বার করতে চাইছে, ওই উত্তম কুমারের ভেতরটা। যাই হোক, সেটা উত্তম কুমার নায়ককে আমরা দেখতে পাচ্ছি যে এক বৃদ্ধ লোকের সঙ্গে আলাপ, তার সঙ্গে কথাবার্তা, হাসি ঠাট্টা ইয়ার্কি, ছায়ার জগতের মধ্যেই রয়েছেন, কিন্তু ভেতরে একটা অন্যরকম ভাব তার মধ্যে রয়েছে। একবার দেখাচ্ছে এই যে এত টাকার প্রতি ছুটছে, এবং ছুটতে ছুটতে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে যে স্বপ্ন দেখছে যে টাকার চোরাবালিতে ঢুকে যাচ্ছে ক্রমশ, এবং কোনো রকমের সেখান থেকে বেরিয়ে বাঁচবার চেষ্টা করছে। স্বপ্নটা দেখুন, এগুলো সাবকনসিয়াস মাইন্ডে এগুলো রিয়াক্ট করছে, বলেই তার আজকে ওই অবস্থা। ওই স্বপ্ন দেখছে সে যে টাকার চোরাবালিতে ঢুকে যায় এবং সেখান থেকে বেরিয়ে এসে বাঁচবার চেষ্টা করছে। কিন্তু ঘুম যখন ভেঙে গেল, সে কি ওইখান থেকে বেরোতে চেষ্টা করলো না। এগুলো হচ্ছে এক ধরনের ফেঁসে যাওয়া, নেশায়, ড্রাগের নেশার মতো নেশায় পড়ে গেছে। তো ওখান থেকে বেরোনো খুব মুশকিল, বেরোতে পারছে না, অথচ ওইটা নিয়েই কষ্ট। সেই খবরটা কিন্তু নায়ক জানে না। এটু গেলে একটা কথা। দ্বিতীয়ত, সব জায়গায় যেখানে দেখছি যেখানে যাচ্ছে যে ঘরের লোকের সঙ্গে, ওই ট্রেনে করে দিল্লি যাচ্ছেন, তার মাঝখানে যে সমস্ত লোকের সঙ্গে আলাপ হচ্ছে, সেখানে প্রত্যেকটা জায়গায় নিজের গ্ল্যামারটা নিয়ে এনজয় করার চেষ্টা করছে। আচ্ছা, এবারে শর্মিলা ঠাকুর যে ওর ইন্টারভিউ নিচ্ছিলেন আর কি, ইন্টারভিউ নিয়ে দেখলেন কি যে এই লোকটার ভেতরটা এমন, সেই ভেতরটাকে বাইরে প্রকাশ করা ঠিক হবে না। আমার মনে হয় সত্যজিৎ রায় এইটা বারবার বোঝাতে চেয়েছেন যে আমি যেটা দেখাচ্ছি এটা একটা আমি একদম খুলে দেখিয়ে দিচ্ছি, এবার আপনারা দেখুন এবং বিচার করুন। এখন আমার মনে হয় সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের বিচার, উনি ওনার কনক্লুশনটা বলতে পারতেন, সেটাও তো আমার অ্যাঙ্গেলই হয়, আমি যেভাবে বলছি আর কি। অর্থাৎ এই সমস্ত লাইফ লিড করে এখানে যে প্লেজার নেই, সেই প্লেজার নেই এই কথাটা সত্যজিৎ রায় কখনো বলেননি ডাইরেক্টলি। আমার মনে হয় কেন বলেননি, কেন উনি যে সমস্ত ব্যক্তিত্ব নিয়ে বা যা সমাজের যে অংশ নিয়ে উনি বইগুলো করেছেন, উনি যদি প্রকাশ করে বলতেন যে প্রত্যেকটা এই যে পথের পাঁচালী অতি দরিদ্র এবং এখানে নায়ক হচ্ছে অতি বৃত্তশালী, এই দুটোর মধ্যে যে দুজনেরই কষ্ট, এবং দুজনের কষ্টের পরিমাণটা হয়তো নায়কের কষ্টের পরিমাণটা অনেক বেশি, আমার চোখে তো তাই ধরা পড়েছে, নায়কের কষ্টের পরিমাণটা অনেক বেশি। তো এই কষ্টগুলো এর মধ্যে দিয়ে যে এই লাইফের মধ্যে দিয়ে যে আনন্দ নেই, এটি সত্যিটা যদি প্রকাশও করতেন, তাহলে হয়তো উনি আর এমন একটা বাধা আসতো সমাজ থেকে
এমন সব সমালোচনা আসতো, উনি আর বই কন্টিনিউ করে বার করতে পারতেন না। সেই জন্যই বোধহয় উনি ওনার কনক্লুশনটা বলেননি। কিন্তু ছবিতে দেখিয়ে দিয়েছেন, এবারে আপনি কনক্লুড করুন যে আপনি এই লাইফটা কোন লাইফটা বেছে নেবেন। দেখতে পাচ্ছেন তো? এখন এই কপটতার মধ্যে বা এই অর্থর মধ্যে যে শান্তি নেই মানুষের, সেইটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। যার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ পর্যন্ত ও সমস্ত এই নিয়ে কী বলে সাক্ষাৎকার নিয়ে সব ওর সামনেই ছিঁড়ে ফেলে দিল, টুকরো টুকরো করে ছিঁড়ে মানে ওয়েস্ট পেপার দেবে আর গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিল। তো কেন? তার কারণ হচ্ছে এই জিনিসটা যদি প্রকাশ করে, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করে, তাহলে এটা প্রচণ্ডভাবে সমালোচনা আসবে। কেন মানুষ তো বেশিরভাগ মানুষই বুঝবে না ব্যাপারটাকে, এবং এই নিয়ে সমালোচনা আসবে। সুতরাং এটা ওরা পেপারে দেওয়া যাবে না, তোলপাড় হয়ে যাবে, এবং এটা নায়কের পক্ষেও খুব কষ্টকর হবে। এই গেল নায়কের ব্যাপারটা। আচ্ছা, ওখানে কিন্তু আরেকটা জিনিস দেখিয়েছি সেখানে, সেটা হচ্ছে দেখুন, আরেকটা মানুষ যাচ্ছে, ট্রাভেল করছে, সে একটা অ্যাডভার্টাইজিং এজেন্ট, সেও দিল্লি যাচ্ছে। তো ওখানে দিল্লি যাচ্ছে, হয়তো খবর নিয়েছে আগে থেকে যে ওই বিরাট বড় একটা কোম্পানির ডাইরেক্টর বা মালিক যাচ্ছে ওখানে। তো ও তো মার্কেটিংয়ের লোক, নিজের কোম্পানি আছে, ও নিজের বউকে নিয়ে ওই ট্রাভেল করছে ওই এসি ফার্স্ট ক্লাসে। সাধারণত যা মনে হলো, ও সাধারণত এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করতো না, কিন্তু করছে ওই ধান্দায় যে এই লোকটার সঙ্গে আমি মিট করব। তো সে কিন্তু নায়কের সঙ্গে মিট করেনি, ওই লোকটার সঙ্গে মিট করে, যে কোম্পানির একটা মালিক। এবং কোম্পানির মালিক সে বেশ বয়স্ক, দেখলে মনে হয় 60-এর কাছাকাছি বা 65 হতে পারে, কিন্তু মেয়ে ছেলের আসক্তি এই সমস্ত মানুষের বেশি করে থাকে। যারা এই সমস্ত পয়সাওয়ালা লোক থাকেন, তাদের মেয়ে ছেলের প্রতি আসক্তি থাকে বেশি, যারা এইসব নিয়ে থাকে আর কি। তো সে ওর নিজের বউকে তার কাছে ফিরিয়ে দিচ্ছে। চিন্তা করুন কী অবস্থায় মানুষ কী এক্সটেন্টে যায়। নিজের স্ত্রীকে ওই ডাইরেক্টরের কাছে সে ফিরিয়ে দিচ্ছে, যে ডাক্তারের সঙ্গে একটু মেয়ের সঙ্গে হাসি কথা বলো, তাহলে আমি অর্ডারটা পেয়ে যাবো। তো সে বউ তো তার এগেনস্টেতে। তো ও যখন ডাইরেক্টরের সঙ্গে একবার আমি দেখা করলাম, ওর ডাইরেক্টর খুব খুশি, ডাইরেক্টর বুঝতে পেরেছে, বা ডাইরেক্টর মানে যে কোম্পানির মালিক, সে বুঝতে পেরেছে যে আমাকে ওর বউকে একটুখানি এনজয় করার জন্যে দিতে পারে। তো যখন কিন্তু বউ কিন্তু এগেনস্টে, বউ একটু দুর্ব্যবহার করতে, ডাইরেক্টর তো কোম্পানির মালিক খেয়ে গেল, দিয়ে ওকে কিক আউট করে দিল। এই হচ্ছে জগৎ চলছে। দেখুন কীভাবে মানুষ টাকার জন্যে কী করছে, নিজের সংসারে নিজের বউকে, স্ত্রীকে মধ্যে ঠেলে দিচ্ছে। আমি দেখেছি, আমিও মার্কেটিংয়ে ছিলাম অনেক দিন, প্রায় 10-15 বছর মার্কেটিং, 10-15 বছর না, হ্যাঁ প্রায় 10 বছর মার্কেটিংয়ে ছিলাম আমি। তো মার্কেটিংয়ের নোংরামিগুলো আমি দেখছি চোখে। মেয়ে ছেলে নিয়ে অর্ডার নেওয়া বা এ করা, এই আর হরবকর। টাকা তো রয়েছেই, টাকা ছাড়া কোথাও অর্ডার পাওয়ার ব্যাপার নেই। আর মেয়ে ছেলে নিয়েও অর্ডার, বড় অর্ডার মেয়ে ছেলে নিয়েও, সেটা আমি কখনো ডাইরেক্টলি করি, রিগ্রেট করেছি। আমাকে যখন বলা হয়েছে যে আপনি মেয়ে ছেলে প্রফেশনাল পাওয়া যায় পয়সা দিলে, আপনি জোগাড় করে, আমি বলুন না, এই কাজটা আমি করতে পারবো না। আপনি অন্য কিছু বলুন, টাকা ফাঁকা দেওয়া করা, সেটা আমি পারবো, কিন্তু এই কাজটা আমি পারবো না। আপনি অন্য কাউকে দিয়ে করান। যাই হোক, কিন্তু এগুলো খুব কমন জিনিস, তো যাই হোক, তো এইগুলো হচ্ছে এইগুলো সব ওখানে দেখাচ্ছে। তারপরে আরেকটা ফ্যামিলি, যেখানে যে কূপের মধ্যে নায়ক রয়েছে, সেখানে তারাও ওই গ্ল্যামার নিয়ে, ভদ্রমহিলা, তার মেয়ে এবং স্বামী যাচ্ছে। স্বামী কিন্তু আর ডেট এগেন্স্ট, সেটা বুঝতেই পারা যায় আমার অ্যাটিটিউড দেখে। কিন্তু যা তিনি তো অভদ্রতা করবেন না, নায়কের সামনে উত্তম কুমারের সঙ্গে, অত বড় একজন আর্টিস্ট, তিনি খুব গম্ভীর, তিনি ওই মধ্যে যোগ দেন। মার মেয়ে এর সঙ্গে শেষ পর্যন্ত সই নিল মুখলে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বড় একটা বিরাট পজিশান, এই পজিশানের মধ্যে যে এরা সুখী নয়, এরা যে অত্যন্ত অসুখী, এরা যে, এবং শেষ পর্যন্ত নায়ক কিন্তু সেটা ফিল করলো, এই জিনিসটা ফিল করলো, যে ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এমন একটা মানুষ আছে এই জগতে, এই ধরনের মানুষ অনেক আছে। বা একজন অন্তত এই রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্তত মিট করে যা দেখলো, সে দেখলো কি আমার মতন পার্সোনালিটি বা আমার ব্যক্তিত্ব বা আমার যে সমস্ত দেখে লোকে একদম হই হই করছে, হাজার হাজার লোক, এমন মানুষরা আছে যে আমার এই জিনিসগুলোকে একদম পছন্দই করে না।
আমি যেভাবে জীবনযাপন করছি, যে লাইফ লিড করছি, বা যে জিনিসটা কপটতা করে যা আমি বহিঃপ্রকাশ করছি, সেইগুলো বহু লোকের চোখে ধরা পড়ে যায় এবং সেগুলো ওরা লাইক করে না। এই যে ডিসলাইক করা, এইটা নায়ক কিন্তু কখনো মিট করেনি বিফোর হি মেট শর্মিলা ঠাকুরের মধ্যে একটা ব্যক্তিত্ব। তো মিট করার পরে সঙ্গে সঙ্গে ও বুঝতে পারলো যে ইয়েস, এমন মানুষও আছে যা আমাকে এই নায়কের আমার যে গ্ল্যামার, আমি যে খুব ভাবতাম যে সারা জগৎকে বেশ নাচাচ্ছি, আমাকে সবাই পছন্দ করে, তা নয়। সেই জিনিসটা চোখে এমন দেখাতে উত্তম কুমার একদম মেন্টালি ভেঙে পড়লো, সেইভাবেই নায়ক এটা শেষ করলো। আচ্ছা, এরপর আমি আর দুটো সিনেমা নিয়ে কথা বলবো।